আধুনিক ভারতের দিকে তাকালে আমরা একটা কথা প্রায়ই শুনতে পাই, ব্রিটিশ ভারতে না এলে আমরা কোনোদিন উন্নত হতাম না। অনেকেই বেশ গর্বের সাথে যুক্তি দেন, তারা আমাদের দেশে এসে বিশাল রেলওয়ে তৈরি করে দিয়ে গেছে, ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেলিগ্রাফ লাইন বসিয়েছে, আধুনিক বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো তৈরি করেছে, এমনকি ইংরেজি শিক্ষার মাধ্যমে ভারতীয়দের বিশ্বমঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, এটা সত্যি স্বীকার করতে হবে যে রেল লাইন বসিয়েছে, বিচার ব্যবস্থা গড়ে তুলেছে, বড় বড় বন্দর ও শহর তৈরি করেছে। প্রশ্ন হলো, এই সমস্ত উন্নয়ন কি সত্যি ভারতীয়দের জন্য করা হয়েছিল, নাকি এগুলো ছিল ব্রিটিশদের নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখা এবং ভারত থেকে কোটি কোটি টাকার সম্পদ লুট করে লন্ডনে পাচার করার একটা মাধ্যম? বিখ্যাত অর্থনীতিবিদ এবং ইতিহাসবিদ উইলিয়াম ডিগবি তার বিখ্যাত বই প্রসপেরাস ব্রিটিশ ইন্ডিয়াতে স্পষ্ট লিখেছেন, ভারতে ব্রিটিশরা যত কিলোমিটার রেল লাইন বসিয়েছিল তা ভারতীয়দের যোগাযোগের সুবিধার্থে নয়, বরং রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ভারতের গ্রাম অঞ্চল থেকে কাঁচামাল দ্রুত বন্দরে পৌঁছে দিয়ে ব্রিটেনে পাঠানো এবং দেশের কোথাও বিদ্রোহ দেখা দিলে ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত সেখানে পৌঁছে দেওয়া। অর্থাৎ এই তথাকথিত উন্নয়ন ভারতের স্বার্থে নয়, বরং ব্রিটিশদের নিজেদের ব্যবসা ও শাসনের সুবিধার জন্য গড়ে তোলা হয়েছিল। আবার আরেকটা বিষয় শুনুন, ব্রিটিশরা তাদের পুরো সাম্রাজ্যকে কিন্তু একই নিয়মে চালাতো না। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সাম্রাজ্যকে প্রশাসনিক ও অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে মূলত 3টি প্রধান গ্রুপে ভাগ করেছিল, আর সেই শ্রেণীবিন্যাসের একদম তলানিতে রাখা হয়েছিল আমাদের এই ভারতকে, যেটা আমরা এর আগের ভিডিওতেও বলেছি। আর এর প্রথম গ্রুপটা হলো সেলফ গভর্নিং কলোনি, স্বায়ত্তশাসিত উপনিবেশ। এই তালিকায় ছিল কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো। এই দেশগুলো ছিল মূলত শ্বেতাঙ্গ প্রধান দেশ। ব্রিটিশরা এই দেশগুলোতে শুধু শাসন করতে যায়নি, তারা সেখানে নিজেদের দেশের লোক পাঠিয়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করিয়েছিল। আর এই জন্যই ব্রিটিশ পার্লামেন্টে এদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল। এরা নিজেদের দেশের প্রয়োজনে নিজেরা স্বাধীন আইন বানাতে পারত, স্থানীয় সরকার তৈরি করতে পারত, এমনকি নিজস্ব কর কাঠামো বা ট্যাক্স ব্যবস্থা তৈরি করার অধিকারও এদের দেওয়া হয়েছিল। তারপর ব্রিটিশ ঔপনিবেশের দ্বিতীয় গ্রুপটি হলো ক্রাউন কলোনি। ক্রাউন কলোনি মানে হলো যে উপনিবেশে স্থানীয় জনগণের হাতে প্রকৃত শাসন ক্ষমতা থাকবে না, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একজন গভর্নর নিয়োগ করে সরাসরি সেই অঞ্চল পরিচালনা করা হবে। আর এই তালিকায় ছিল শ্রীলঙ্কা, মরিশাস, হংকং, জ্যামাইকার মতো রাষ্ট্রগুলো। এই এলাকাগুলো ছিল ব্রিটিশদের জন্য গুরুত্বপূর্ণ বন্দর, বাণিজ্য কেন্দ্র এবং নৌবাহিনীর ঘাঁটি। তেমনভাবে এখানে কোনো স্বাধীন স্থানীয় সংসদ ছিল না, তবে প্রশাসনিক কাজে নীতিগত কঠোরতা ভারতের তুলনায় কিছুটা কম ছিল। তারপর তৃতীয় গ্রুপ হলো ডিপেন্ডিং কলোনি, মানে সম্পূর্ণ নির্ভরশীল ও শোষিত কলোনি। আর এই ক্যাটাগরিতেই ইংরেজরা রেখেছিল আমাদের ভারতবর্ষকে। ভারত ছিল তখন পুরো ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে ধনবান এবং গুরুত্বপূর্ণ উপনিবেশ, যাকে তারা গর্ব করে বলতো দ্য জেওয়েল ইন দ্য ক্রাউন, মানে রাজমুকুটের মণি। জর্জ কার্জন 1900 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় ভারতকে দ্য বিগেস্ট জেওয়েল ইন দ্য ব্রিটিশ ক্রাউন বলে উল্লেখ করেছিলেন। যতই রাজমুকুটের মণি বলা হোক না কেন, ওই নামই ছিল মণি, কিন্তু অধিকার ছিল প্রায় শূন্য। ভারতের ভাগ্য নির্ধারণ করত ব্রিটিশরাই। ভারত শাসনের চূড়ান্ত ক্ষমতা ছিল ব্রিটিশ সরকারের নিয়োগ করা ভাইসরয় ও গভর্নর জেনারেলের হাতে। ভারতীয়দের নিজস্ব আইন বানানো তো দূরের কথা, নিজের দেশে তাদের ভোট অধিকার বা স্বাধীন মতামত প্রকাশের অধিকারটুকু পর্যন্ত ছিল। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, একই ব্রিটিশ শাসন, কিন্তু এক দেশে একরকম আর অন্য দেশে অন্যরকম নীতি কেন? কানাডা বা অস্ট্রেলিয়া যে সুবিধা পেল, ভারত কেন তা পেল না? কেন অন্য উপনিবেশগুলোর তুলনায় ভারতের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছিল? এর উত্তর লুকিয়ে আছে ব্রিটিশদের বর্ণবাদী মানসিকতা এবং ভারতকে অর্থনৈতিকভাবে শোষণ করার সুপরিকল্পিত নীতির মধ্যে। আমেরিকান ঐতিহাসিক এবং প্রখ্যাত লেখক উইল ডুরান্ট তার কালজয়ী বই দ্য কেস অফ ইন্ডিয়াতে লিখেছেন, ভারতের উপর ব্রিটিশদের শাসন হলো পুরো মানব ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও শোষক শাসন ব্যবস্থা। তারা ভারতকে কোনো দেশ মনে করেননি, তারা ভারতকে একটি সুবিশাল বাণিজ্য প্রতিষ্ঠান বা ওপেন মার্কেট মনে করেছিল, যার একমাত্র কাজ ছিল লন্ডনের কোষাগার পূর্ণ করা। 1893 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড সলিসবারি নির্দ্বিধায় সরাসরি বলেছিলেন, গণতন্ত্র বা স্বায়ত্তশাসন কেবল শ্বেতাঙ্গদের জন্য প্রযোজ্য, ভারতীয়দের চালনা করার জন্য প্রয়োজন কেবল একছত্র ক্ষমতার শাসন। এখানে কানাডার মানুষ কর দিত নিজেদের উন্নয়নের জন্য, সেখানে ভারত থেকে আদায় করা রাজস্ব বা ট্যাক্সের বিশাল বড় অংশ সোজা চলে যেত ব্রিটেনে।
ভারতে গড়ে তোলা হয়েছিল এক ধরনের প্রশাসনিক দাসত্ব। বিশ্ববিখ্যাত চিন্তাবিদ এডওয়ার্ড সাইড তার অরিয়েন্টালিজম বইতে ব্যাখ্যা করেছেন কিভাবে পশ্চিমারা ভারতীয়দেরকে অসভ্য প্রমাণ করে তাদের উপর অত্যাচার চালাতো। অন্যদিকে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় প্রমাণ করেছেন যে ব্রিটিশদের তৈরি করা এই শ্রেণীবিন্যাসের কারণেই ভারতে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। 1943 সালের বাংলা দুর্ভিক্ষের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন এই দুর্ভিক্ষ কিন্তু খাদ্যের অভাবে হয়নি, হয়েছিল ব্রিটিশদের নীতিগত বৈষম্যের কারণে। ভারতে পর্যাপ্ত চাল থাকা সত্ত্বেও কাটছাট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈন্যদের জন্য মজুত করা হয়েছিল। আর বাংলায় না খেতে পেয়ে মারা গিয়েছিল প্রায় 30 লক্ষ মানুষ। ব্রিটিশ ইতিহাসবিদ মাইকেল এডওয়ার্ডস তার একটা বিখ্যাত বই এ হিস্ট্রি অফ ইন্ডিয়া বইতে খোলাগুলি তিনি স্বীকার করেছেন অন্যান্য কলোনিতে ব্রিটিশরা শাসন প্রতিষ্ঠার পাশাপাশি কিছু সামাজিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ভারতে তাদের একমাত্র লক্ষ্য ছিল ভারতের সমৃদ্ধ ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও অর্থনীতিকে ধ্বংস করে তাকে ইংল্যান্ডের কারখানার উপর নির্ভরশীল করে তোলা। দাদাভাই নৌরুজি প্রথম ব্যক্তি যিনি তার বিখ্যাত ড্রেইন অফ ওয়েল তথ্যের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেন যে কিভাবে ব্রিটিশরা ভারতকে একটি ডিপেন্ডিং কলোনি বানিয়ে নিঃস্ব করে তুলেছিল। 1901 সালে প্রকাশিত তার বই পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে তিনি দেখান প্রতি বছর কোটি কোটি পাউন্ড মূল্যের সোনা, রূপো, কাঁচামাল ভারত থেকে সোজা ব্রিটেনে চলে যাচ্ছে, আর বিনিময়ে ভারত পাচ্ছে শূন্য। পরবর্তীকালে ডক্টর রমেশ চন্দ্র দত্ত তার লেখা বই দ্য ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইতে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করেন যে ব্রিটিশদের আসার আগে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবদান ছিল প্রায় 25%, আর তারা যখন 1947 সালে ভারত ছেড়ে যান তখন ভারতের অবদান নেমে এসেছিল মাত্র 3%-এর নিচে। ব্রিটিশদের এই নীতির স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তাদের আইনি কাঠামোতে। অন্যান্য ঔপনিবেশিক কলোনিতে যখন নাগরিকদের সুরক্ষা দিতে সহজ ও মানবিক আইন বানানো হচ্ছিল তখন ভারতে চাপিয়ে দেওয়া হচ্ছিল একটার পর একটা অবৈধ আইন। কানাডা বা নিউজিল্যান্ডের ব্রিটিশ সরকার সাধারণ মানুষের জমি ইচ্ছামতো কেড়ে নিতে পারত না, সেখানে মানুষের নিজের জমি সম্পত্তি আইনিভাবে সুরক্ষিত ছিল। এখানে সরকারের সমালোচনা করার পূর্ণ আইনি অধিকার নাগরিকদের দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের ক্ষেত্রে এসব কিছুই ছিল না। বরং 1878 সালে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে একটি কঠোর আইন চালু করেন। এই আইনের উদ্দেশ্য ছিল একটাই, ভারতীয় ভাষার সংবাদপত্রের কণ্ঠরোধ করা। যদি কোনো বাংলা, হিন্দি বা অন্য ভারতীয় ভাষার পত্রিকায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিছু লেখে তাহলে সেই পত্রিকা চিরতরে বন্ধ করে দেওয়া হতো এবং ছাপাখানা বাজেয়াপ্ত করার মতো ক্ষমতা ছিল সরকারের। তারপর 1878 সালে দ্য আর্মস অ্যাক্ট এই আইনের মাধ্যমে ভারতীয়দের আত্মরক্ষার জন্য বা শিকারের জন্য ধারালো অস্ত্র বা বন্দুক রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। অথচ ভারতে থাকা যে কোনো শ্বেতাঙ্গ বা ইংরেজ নাগরিক কোনো লাইসেন্স ছাড়াই যত খুশি অস্ত্র রাখতে পারত। তারপর দ্য রাওলাট অ্যাক্ট, এটি ছিল ভারতের ইতিহাসের একেবারে জঘন্য আইন। কোনো পরোয়ানা ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই যে কোনো ভারতীয়কে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে 2 বছরের জন্য সোজা জেলে পড়ে দেওয়া হতো। সেখানে না ছিল কোনো উকিলের অধিকার, না কোনো আপিলের সুযোগ। এই আইনের প্রতিবাদ করতে গিয়ে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে নৃশংস ঘটনা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আধুনিক যুগের প্রখ্যাত লেখক ও ইতিহাসবিদ ডক্টর শশী থারুর তার বই অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়াতে প্রমাণ করে দেখিয়েছেন কানাডা বা অস্ট্রেলিয়াকে ব্রিটিশরা নিজের নিয়েছিল, কিন্তু ভারতকে তারা বানিয়েছিল একটি মিল্কিং কাউ বা দুগ্ধবতী গাভী, যাকে তারা আমৃত্যু দহন করে গেছে। তাহলে প্রশ্ন হলো, বারবারই একই প্রশ্নতে আসছি আমরা, কেন ভারতের সঙ্গে এমনটা করা? কেন অন্য উপনিবেশগুলোকে তাদের মন মতো স্বাধীনতা দিয়ে ভারতকে এত কড়াভাবে শাসন করা হয়েছিল? এর প্রথম কারণটা হলো বিপুল অর্থনৈতিক লোভ। ভারত থেকে আসা রাজস্ব বা করই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মূল শক্তি। আধুনিক গবেষণায় দেখা গেছে 1765 থেকে 1938 সালের মধ্যে ব্রিটিশরা ভারত থেকে প্রায় $45 ট্রিলিয়ন সম্পদ লুট করে ব্রিটেনে নিয়ে গেছে। দ্বিতীয় কারণটা হলো সামরিক শক্তি হিসেবে ভারতীয়দের ব্যবহার করা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 35 লক্ষেরও বেশি ভারতীয় সৈন্য ব্রিটিশদের হয়ে লড়াই করেছিল। ভারত ছিল ব্রিটিশদের জন্য একটি বিনামূল্যে সৈন্য যোগানের কারখানা। ভারতকে যদি নিজের আইন বানানোর অধিকার দেওয়া হতো না, তাহলে ব্রিটিশরা নিজেদের স্বার্থে এত সহজে ভারতীয়দের যুদ্ধে ব্যবহার করতে পারত না। 3 নম্বর কারণটা হলো ডিভাইড অ্যান্ড রুল এবং জাতিগত অহংকার। ব্রিটিশরা ভালো করে জানতো ভারত একটি বৈচিত্র্যময় দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, মারাঠা, বাঙালি নানা জাতি রয়েছে,
তাই তারা খুব দক্ষতার সাথে ভারতীয়দের মধ্যে ধর্মীয় ও জাতিগত ফাটল তৈরি করেছিল। 1909 সালের মরলে মিন্টো সংস্কার, এটার মাধ্যমে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে ধর্মের ভিত্তিতে সমাজকে টুকরো টুকরো করা হয়, যাতে ভারতীয়রা একজোট হয়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। তাহলে পুরো বিষয়টা থেকে আজ আমরা কি বুঝলাম? ব্রিটিশরা ভারতে যে রেল লাইন বসেছিল, যে বড় বড় আদালত তৈরি করেছিল, তা ভারতীয়দের উপহার হিসেবে দেয়নি। তা ছিল তাদের সুবিশাল শোষণের ইঞ্জিনকে সচল রাখার একটা সূক্ষ্ম হাতিয়ার মাত্র। তারা অন্যান্য শ্বেতাঙ্গ কলোনিগুলোকে মানুষ হিসাবে সম্মান দিয়ে স্বায়ত্তশাসন দিয়েছিল, আর আমাদের এই প্রাচীন ও সমৃদ্ধ ভারতবর্ষকে বানিয়ে রেখেছিল তাদের রাজস্ব আদায়ের এক সম্পদ লুটের কলোনি। আজ এত বছর পর যখন আমরা পেছনের দিকে ফিরে তাকাই না, তখন বুঝতে পারি আমাদের দেশ কি ছিল আর ব্রিটিশরা কি বানিয়ে গেছে। ব্রিটিশদের তৈরি করা এই বৈষম্যমূলক ইতিহাস নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন আমাদের ইতিহাস বইগুলোতে এই কলোনিয়াল শ্রেণীবিন্যাস এবং অর্থনৈতিক শোষণের সত্য আরও স্পষ্টভাবে পড়ানো উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরিচিতদের সাথে শেয়ার করে আমাদের ইতিহাসের এই সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।